আজ থেকে ঠিক 3.5 বছর আগে আমি জ্যান্ত ছিলাম। সেই সময় এই দেওঘরের এই বাড়িতেই আগুনে পুড়ে আমার জ্যান্ত অবস্থা শেষ হয়। এই বাড়ির নাম লিলি ভিলা। আমি এখানে এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে ছবি কাটাতে। একদিন স্টোভে চা করতে গিয়ে স্টোভ হেঁটে আমার কাপড়ে আগুন ধরে যায়। আমার মুখেও আগুন লেগেছিল, এইটুকু আমার মনে আছে। তারপর আর কিছু মনে নেই। তারপর থেকে আমি এই বাড়ির বাসিন্দা হয়ে গেছি। আমার চেহারা এখন কিরকম তা আমি নিজে জানি না, কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে না। জলেও যে পড়ে না সেটা বাণিজ্যদের পুকুরে বরফ করে দেখেছি। খুব যে আহামরি চেহারা নয় সেটা বুঝেছি একটা ঘটনা থেকে। লিলি ভিলায় 2 বছর আগে পরিবার ছুটি কাটাতে এসেছিল। সেই পরিবারের কর্তা একদিন আমার মুখোমুখি হয়ে গিয়ে চোখ কপালে তুলে ভিড়ে গিয়েছে। দোষটা আমারই। ভূত দেখা দেবে কি অদৃশ্য থাকবে সেটা ভূতের মর্জির উপরই নির্ভর করে। আমি অদৃশ্য থাকতে চেয়েছিলাম, কিন্তু অন্য মনস্কতার ফলে ভুল করে দেখা দিয়ে ফেলেছে। এই ঘটনার পরে বুঝতে পেরেছিলাম যে আগুনে পুড়ে শরীর আর মুখের যে অবস্থা হয়েছিল, ভূত হয়েও সেই অবস্থাটাই রয়ে গেছে। এই ভিড়মি দেবার ঘটনার পর থেকেই এ বাড়িতে আর কেউ আসে, কারণ হানা বাড়ি বলে এটার একটা বদনাম রটে গেছে। আমার পক্ষে এটা লোকসান, কারণ বাড়িতে জ্যান্ত লোকজন থাকলে আমার বেশ ভালোই লাগে। না হলে তো সেই একা একা দিন কাটা। ভূত এ তল্লাটে আর অনেক আছে, কিন্তু এ বাড়িতে তো নেই, কারণ এখানে আর কেউ কখনো অবগাতে মরেনি। শহরের অন্য জায়গায় যে ভূত আছে তাদের সকলকে আমার পছন্দ নয়। কয়েকজন তো রীতিমতো মন্দ, যেমন নস্করদা বা ভীম নস্করের ভূত। ওর মতো কুচক্রী ফন্দিবাজ ভূত দুনিয়ায় দুটো হয় না। এই দেওঘরে কিছুদিন আগে লক্ষণ ত্রিপাঠী বলে এক পোস্টমাস্টার ছিলেন। লক্ষণের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক ছিল স্টেট ব্যাংকের কর্মচারী কান্তি ভাই দুবে। এক সন্ধ্যায় লক্ষণ ত্রিপাঠী পোস্ট অফিস থেকে বাড়ি ফিরছিল। শাহবাবুদের বাড়ি পেরিয়ে মাঠটার কাছে আসতেই ভীম নস্করের ভূত করল কি, ঝপ করে একটা তেঁতুল গাছ থেকে নেমে ত্রিপাঠী মশাইয়ের ঘাটটা মোটকে দিল। তারপর সে কি হই হল, থানা, দারোগা, কোর্ট কাছারি, মামলা, মোগল, সবশেষ ফাঁসি পর্যন্ত। কার ফাঁসি? লক্ষণ ত্রিপাঠী তুষর কান্তি ভাই দুবের। যে খুনটা করল ভীম নস্করের ভূত, ঘটনাচক্রে সেই খুনের জন্য দায়ী হলো কান্তি ভাই দুবে। এই ওদর বোঝা যে পুতর গাড়ি চাপবে সেটা জেনে শুনেই নস্করের ভূত করেছিল কাণ্ডটা। আমি বাধা দিয়ে নস্করটাকে বললাম যে তুমি কাজটা ভালো করোনি। ভূত হয়েছ বলেই যে জ্যান্ত মানুষের অপকার করতে হবে এমন তো কোনো কথা নেই। তুমি তোমার রাজ্যে তোমার ধান্দা নিয়ে থাকো, আর জ্যান্তরা থাকুক তাদের ধান্দা নিয়ে। তুমি জগতে ঠোকাঠুকি হলেই যত অনার সৃষ্টি। আমি নিজে সজ্ঞানে কোনো জ্যান্ত মানুষের অনিষ্ট করতে চাই। বিশেষ করে যেদিন থেকে বুঝেছি যে আবার চেহারাটা মানুষের মনে আতঙ্ক জাগায়, সেদিন থেকে আমি একদম সাবধান। লিলি ভিলার পেছনে আম কাঁঠালের বনের একপাশে একটা পুরনো ভাঙা মালির ঘর আছে, সেইখানেই আমি পড়ে থাকি বেশিরভাগ সময়টা। অবশ্যই লিলি ভিলা এখন অনেকদিন থেকেই খালি, কিন্তু কাছেই চৌধুরী বাড়ি থেকে ছেলেরা এখানে লুকোচুরি খেলতে আসে। আশ্চর্য, এই ছেলেগুলোর একদম ভূতের ভয় নেই, কিংবা হয়তো ভূত আছে জেনেই তারা এখানে আসে। যাই হোক, সেই সময়টা আমাকে একদম অদৃশ্য থাকতে হয়। বড়টাই যদি আমাকে দেখে ভিড়ে যায় তাহলে ছোটদের কি অবস্থা হবে ভাবো তো। ওসবের মধ্যে আমি নেই। তবে এটাও ঠিক যে ভূতদেরও একা একা লাগে। আমারই একটা গলতির জন্য লিলি ভিলা এখন হানাবাড়ি, তাই এখানে কেউ এসে থাকতে চায় না। আর আমিও জ্যান্ত মানুষের গলার আওয়াজ, তাদের চলাফেরা, কাজকর্ম, হাসি তামাশার শব্দ কিছুই পাই না। তাই মনটা এক এক সময় হু করে ওঠে। জ্যান্তরা যদি জানত যে ভূতেরা তাদের সান্নিধ্য কত পছন্দ করে, তাহলে কি তারা এত ভয় পেত? কখনোই না। কিন্তু লিলি ভিলাতেও শেষ পর্যন্ত লোক এসে হাজির হলো। একদিন সকালে একটা সাইকেল রিক্সার হর্ন শুনে ঘর থেকে গলা বাড়িয়ে দেখি রিক্সা থেকে মাল নামছে। কজন লোক? 2 জন, একজন বাবু আর একটি চাকর। তাই সই, বেশি লোকের দরকার নেই আমার। এই মামার চেয়ে কানা মামা ভালো। ভূতেরা দূর থেকেই খুব স্পষ্ট দেখতে পায়। তাই বলছি, বাবুটির বয়স বছর 50-এর কাছাকাছি। বেডে, মাথায় টাক, খোঁচা খোঁচা ঘন ভ্রু আর ভ্রুকুটি করা চোখ। বাড়িতে ঢুকেই
চাকরটিকে বাবু বললেন, সব দেখে শুনে বুঝে নাও, 8 ঘন্টার মধ্যে আমার চা চাই, তারপর আমি কাজে বসবো। এই কথাগুলি অবশ্যই আমি মানিক ঘর থেকেই শুনতে পেলাম। আমরা যেমন দেখি বেশি, তেমন শুনিও বেশি। আমাদের চোখ কান দুটোই যেন দূরবীনের মতো কাজ করে। চাকর 8 ঘন্টার মধ্যেই বাবুকে চা বিস্কুটে দেবে। বাবু তখন বাগানের দিকের ঘরটায় তার বাক্স খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছেন। জানলার সামনে একটা টেবিল চেয়ার, তার উপর দোয়াত, কলম, কাগজ সব রাখা হয়েছে। ইনি তাহলে লেখক, খুব নাম করা লেখক কি? হ্যাঁ তাই। ভদ্রলোক আসার ঘন্টা খানেকের মধ্যেই দেওঘরের জনাষ্টেক বাঙালি এসে হাজির হলেন লিলি ভিলাতে। তখনই জানলাম ভদ্রলোকের নাম নারায়ণ শর্মা। আসল নাম না ছদ্মনাম তা জানি না, তবে এই নামেই সকলে তাকে ডাকে। বাঙালির দল নারায়ণ বাবুকে দেওঘরে পেয়ে কৃতার্থ। এত বড় একজন কাউকে তো সব সময় পাওয়া যায় না। তাই যদি ভদ্রলোকের আপত্তি না থাকে তাহলে এখানকার সকলে তাকে একদিন সংবর্ধনা জানাতে। নারায়ণ শর্মা লোকটি দেখলাম বেশ কড়া। বললেন, এখানে নিরিবিলিতে কাজ করতে পারবো বলে কলকাতা ছেড়ে এলাম, আর আশামাত্র আপনারা এসে সংবর্ধনা দেবার জন্য পিটাপিটি করছেন। এই কথাই অবশ্যই সকলেই একটু কাঁচু কাঁচু ভাব করলেন। তাতে আবার নারায়ণ শর্মা নিজেই নরম হয়ে বললেন, বেশ, আমাকে দিন 5 একটু নির্ঝঞ্ঝাটে কাজ করতে দিন, তারপর হবে কোন সংবর্ধনা। বেশি বিব্রত করলে কিন্তু আমি আবার তল্পি গুটিয়ে কলকাতায় ফিরে যাব। এই সময় ঘোষবাড়ির কর্তা নিতাই বাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন, যেটা আমার মোটেই ভালো লাগলো না। তিনি বললেন, এখানে এত বাড়ি থাকতে আপনি ভিড়ে ভিড়ে এসব কেন? নারায়ণ বাবুর মুখে এই প্রথম হাসির রেখা ফুটল। তিনি বললেন, হানা বাড়ি বলে বলছে তো, তা ভূত যদি আসে তাহলে তো ভালোই, একজন সঙ্গী পাওয়া যাবে। আপনি বোধহয় আমাদের কথাটা সিরিয়াসলি নিচ্ছেন না, বললেন হারু হারু তালুকদার। কলকাতার ডাক্তার এখানে সপরিবারে এসেছিলেন। ভদ্রলোক নিজের চোখে দেখেছিলেন ভূত। সে নাকি বিভৎস ব্যাপার। প্রায় 15 মিনিট পর জ্ঞান ফেরে ভদ্রলোকের। এখানে ভালো ডাক বাংলো আছে, ম্যানেজার আপনার খুব ভক্ত, বললে উনি নিজে সব ব্যবস্থা করে দেবেন। আপনি নীলভিলা ছাড়ুন। এইবার নারায়ণ শর্মা একটা অদ্ভুত কথা বললেন। আপনারা বোধহয় জানেন না, এই প্রেততত্ত্ব সম্বন্ধে আমি যতটা জানি ততটা খুব কম লোকই জানে। আমার এখনকার লেখার বিষয় হচ্ছে এই প্রেততত্ত্ব। সেই ডাক্তারের অবস্থায় আমাকে কোনোদিন পড়তে হবে না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তিনি ভূতের বিরুদ্ধে কোনো প্রিকশন নেন, কোনো ব্যবস্থা করেননি। আমি সেটা নেব এবং করব। ভূত আমার কিচ্ছু করতে পারবে না। আপনারা সদুদ্দেশ্য নিয়ে উপদেশ দিতে এসেছেন তা জানি, কিন্তু আমি এই লিলি ফিলাতে থেকেই কাজ করতে চাই। এই বাড়িতে আমি ছেলে বয়সে এসেছি, তখনকার অনেক স্মৃতি আমার এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে। ভূতের বিরুদ্ধে ব্যবস্থার কথাটা আমি এই প্রথম শুনলাম। কথাটা ভালো লাগলো না। আর প্রেত তত্ত্ব, ভূত নিয়েও কোনো তত্ত্ব হয় নাকি? এসব কি বলছে নারায়ণ শর্মা? অবশ্যই এখন এসব ভেবে আর কোনো লাভ নেই। রাতটা আসুক, আপনা থেকেই সব প্রশ্নের উত্তর মিলবে বলে আমার বিশ্বাস। তবে এই ব্যবস্থার কথাটা শুনে উঠি আমার মন বলছিল যে খবরটা একবার অন্তত মজা দেখবার জন্য হিম নস্করকে যা সে জ্যান্ত মানুষের ঘাড় মটকাবার কায়দা রপ্ত করেছে। না জানি সে এই খবর শুনে কি বলবে। বেলা যতই বাড়তে লাগলো ততই আমার ফটানিও বেড়ে চলল। শেষটায় আর না পেরে অদৃশ্য অবস্থায় অভিযুক্তির 200 বছরের পুরনো পোড়ো বাড়িটায় গিয়ে নস্কর তার নাম ধরে ডাক। সে দোতলার দিকের ছাদ ভাঙা ঘরটা থেকে হাওয়ায় ভেসে নিচে নেমে এসে কড়াসুরেই বলল, এই অসময়ে কেন? আমি তাকে নারায়ণ শর্মার কথাটা বললাম। শুনে নস্করদা প্রচন্ড ভ্রুকটি করে বলল, বটে, বলি ব্যবস্থা কি সে একাই করতে পারে? আমি পারি না। কি ব্যবস্থা করবে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম আমি। আমি বুঝেছিলাম যে নস্করদার মাথায় ফন্দি খেল। নস্করদা বলল, কেন? বেঁচে থাকতে 32 বছর ধরে ব্যায়াম করেছিল। ডন বৈঠক, মুগুর, ডাম্বেল, চেস্ট এক্সপ্যান্ডার কিছুই বাদ দিইনি। নারায়ণ চোখরার ঘাড় মটকাবার শক্তি কি আমার নেই? ব্যায়াম যে সে করত সেটা ভীম নস্করকে দেখলেই বোঝা যায়। সে বিষ খেয়ে আত্মহত্যা, তাতে তার দেহের কোনো বিকার ঘটেনি। তাই এখনো হাত পা নাড়লে শরীরের মাংসপেশি ঢেউ গেলে যায়। আমি বললাম, তাহলে আমি জানি যে আমার হৃৎপিণ্ড থাকলে তা এখন ধুকপুক করত। তাহলে
আর কিছুই না, বলল নস্করদা। আজ রাত 12টায় নারায়ণ শর্মার আয়ু শেষ। ভূতের সঙ্গে চালাকি করলে আর যেই করুক, ভূত কখনো ক্ষমা করবে না। বাকি দিনটা যে কিভাবে কাটলো তা আমি জানি। এদিকে নারায়ণ শর্মা সারাদিন ধরে ঘরে বসে লিখে। বিকেলে সূর্য ডোবার বেশ কিছু আগে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে বাইরে উত্তরের রাস্তাটা ধরে বেশ খানিক হেঁটে আকাশের সন্ধে তারাটা বেরোবার কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরলেন। আজ অমাবস্যা, তাই চাঁদ নেই। আমি আমার ডেরা থেকে সবই লক্ষ্য করে যাচ্ছি। এবার নারায়ণ শর্মাকে দেখলাম একটা অদ্ভুত করতে। সুটকেস খুলে একটা থলে বার করে তার থেকে একটা বুড়ো জিনিস এক মুঠো নিয়ে একটা ধুনুচির মধ্যে ছড়িয়ে দিয়ে তাতে আগুন দিয়ে ধনুচিটা দরজার চৌকাঠের বাইরে রেখে দিল। সেই ধনুচি থেকে গল গল করে ধোঁয়া উঠতে লাগলো, আর দক্ষিণের হাওয়া সেই ধোঁয়াকে সোজা এনে ফেললো আমার ডেরায়। বাপরে, কি ব্যবস্থা! ভূতেরা কোনো গন্ধ পায় না, এই গন্ধ দেখছি নাকের মধ্যে দিয়ে একেবারে ব্রহ্মতালুতে পৌঁছে গেছে। এটি সর্বনাশ! এই অবস্থায় নস্করদা ওই বাড়ির ত্রিসীমানায় আসতে পারবে না। আর সত্যিই তাই হলো। মাঝরাতের নাগাদ আমার ঘরের পেছনের পাঁচিলের ওদিক থেকে চাপা গোঙানি শুনলাম, সুধন্য, ও সুধন্য। সুধন্য আমার নাম। বাইরে বেরিয়ে দেখি রাস্তার ধারে ঘাসের ওপর নাক টিপে বসে আছে নস্কর। নাকি সরিয়ে কথা বলল সে। 21 বছর হলো গঙ্গা প্রাপ্তি ঘটেছে আমার, আর এই প্রথম জ্যান্ত লোকের কাছে হার মারতে হলো। মানুষ যে এত কল করতে পারে সে তো আমার জানা ছিল না। ও লোকটা পড়াশোনা করে নস্করদা, ও অনেক কিছু জানে। ও হো হো, এমন একটা লোকের ঘাড় বটকাতে পারলে কি সুখ হতো বলো দেখিনি। সে যে আর হবার নয় সে তো বুঝতেই পারছো। তা পারছি। আজ আসি, এক নতুন অভিজ্ঞতা হলো বটে। নস্করটা চলে গেল, আর আমিও নিজের ঘরে ফিরে এলাম। আর তারপরেই বুঝতে পারলাম যে আমার ঘুম পাচ্ছে। ভূতের চোখে ঘুম, এই যে অভাবনীয়, অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু তাহলে কি হবে? ওই ধোঁয়াতে এমন জিনিস আছে যা ভূতকেও ঘুম পাড়ায়। অথচ রাতই হলো ভূতের চড়ে বেড়ানোর সময়। আমি আর থাকতে পারলাম না। একটা ঝিম ধরা অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে পড়ল। ঘুম ভাঙল একটা গলার শব্দে। সময়টা সকাল। মেঘ ধরফড়িয়ে উঠে বসল। বসেই সামনে তাকিয়ে চোখ খুঁজতে। ইনি যে নারায়ণ শর্মা সেটা বুঝতে পারছি, কিন্তু এর এমন দশা হলো কি করে? নারায়ণ শর্মাই আমার প্রশ্নের জবাব দিই। চাকরটা ঘুম থেকে ওঠেনি দেখে স্টোভ জ্বালিয়ে চা করতে গেছে। স্টোভটা বাস্ট করে। ওরা বোধহয় ওদিকে আমার মৃতদেহের সৎকারের ব্যবস্থা করছে। আমি একটা ডেরা খুঁজছিলাম, তখন এই ঘরটা দেখতে পাই। এখানে আরেকজনের ঠাঁই হবে কি? আমি অত্যন্ত খুশি হয়ে বললাম, নিশ্চয়ই হবে। যাক, দুই মুখ পোড়ায় জমবে ভালো।